চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এটা দিছে কেন, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। আর আমি আর বেশি কমেন্ট করতে চাই না, কারণ যে হাইকোর্টে আসলে পরে হয়তো হয়তো চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আমার দাঁড়াতে হতে পারে। আচ্ছা, মানে সেটা কি স্যার আপনি যাবে যে কোনো কমেন্ট করা মামলাটার সম্পর্কে। তো আপনি কি স্যার স্বেচ্ছায় এই মামলাতে দাঁড়াতে চাইছেন, নাকি আপনার সঙ্গে কেউ মানে কোনো পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে? এটা তো আমি বলবো না, এটা আমি বলবো আচ্ছা, না আপনি যেহেতু স্বেচ্ছায় অনেক মামলা লড়েন, আমি সেই জন্য বলছি মানবাধিকার নিয়ে আপনি লড়াই করেন। আমি একটু কথা বলি যে এইটা মানবাধিকার নিয়ে লড়াই করতে গিয়ে যে আমি শান্তিতে আছি তা তো না। না না, আপনার বিরুদ্ধেই তো খুনের মামলা দায়ের হয়েছিল গত মাসে, তারপরে তো সেটা বোধহয় প্রত্যাহার করা হয়েছে। তো আপনি স্যার যেটা বলছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি হাইকোর্টে এলে তখন আপনি কি করবেন? আমার সম্ভাবনা আছে তার পক্ষে আমার দাঁড়ানো। মিস্টার পান্না, আপনাকে দ্য ওয়ালে আমরা স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনি অসুস্থতা সত্ত্বেও কিছু সময় কথা বলতে সম্মত হয়েছেন। আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো আপনি যদি এই বিষয়টি একটু বলেন যে আপনি কিভাবে দেখছেন। আমি দেখছি, আমি যতটুকু শুনছি, আমি তো ওই অভিযোগ তার এগেনস্টে কি এলিগেশন এটা এলাবোরেটলি আমি জেনুইনলি দেখতে পারি না। যেটা একটা লয়ারের কমেন্ট করার আগে ওটা দেখা উচিত, দেখতে পারি না। সে পত্রপত্রিকায় যেটা দেখছেন একটা দেশদ্রোহিতার মামলা করছে। তো দেশদ্রোহিতার মামলা হওয়ার হইলো যে আপনাদের ইন্ডিয়ান পেনাল কোডেও আছে 124, 121 না বোধ, এটা 124 হবে। তো সেখানে কিন্তু এটা লোয়ার কোর্টের বেইল দেওয়ার খুব একটা ক্লিয়ার নাই। হ্যাঁ, তো তারপরও চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এটা দিছে কেন, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। আর আমি আর বেশি কমেন্ট করতে চাই না, কারণ যে হাইকোর্টে আসলে পরে হয়তো হয়তো চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আমার দাঁড়াতে হতে পারে। আচ্ছা, মানে সেটা কি স্যার আপনি যাবে যে কোনো কমেন্ট করা মামলাটার সম্পর্কে। তো আপনি কি স্যার স্বেচ্ছায় এই মামলাতে দাঁড়াতে চাইছেন, নাকি আপনার সঙ্গে কেউ মানে কোনো পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে? এটা তো আমি বলবো না, এটা আমি বলবো। আচ্ছা, না আপনি যেহেতু স্বেচ্ছায় অনেক মামলা লড়েন, আমি সেই জন্য বলছি মানবাধিকার নিয়ে আপনি লড়াই করেন। আমি একটু কথা বলি যে এইটা মানবাধিকার নিয়ে লড়াই করতে গিয়ে যে আমি শান্তিতে আছি তা তো না। না না, আপনার বিরুদ্ধেই তো খুনের মামলা দায়ের হয়েছিল গত মাসে, তারপরে তো সেটা বোধহয় প্রত্যাহার করা হয়েছে। তো আপনি স্যার যেটা বলছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি হাইকোর্টে এলে তখন আপনি কি করবেন? আমার সম্ভাবনা আছে তার পক্ষে আমার দাঁড়ানো। তো আপনার কি মনে হয় যে মামলার যেটা বলেছে যে জাতীয় পতাকার উপরে বোধহয় কোনো সংগঠনের পতাকা ছিল, এটাই হচ্ছে অভিযোগ মূলত। ইসকনের পতাকা নাকি ছিল, এটা একটা ভিডিও ক্লিপ দেখা হয়েছে। সেইটা ফ্ল্যাগের উপরে, ন্যাশনাল ফ্ল্যাগের উপরে কোনো ফ্ল্যাগ থাকতে পারে না, একটা ল আছে আমাদের দেশে। তো এগুলো যে কোনো মামলাতেই কোর্টের একটা ডিসক্রিপশন আছে, বেল দেয়া কি না দেয়া। আমি একটা অফেন্স করতে পারি, যেমন ট্রাফিক ল ব্রেক করে আপনি যদি একটা লোক অ্যাক্সিডেন্টালি মেরে ফেললেন, হ্যাঁ, তো সেইটা কিন্তু পেনাল অফেন্স হবে না। তার সাজা হইতে পারে, পানির হবে, জরিমানা হবে, বাট নট পেনাল অফেন্স। আপনাকে এটা ক্রিমিনাল বলবে না, কারণ আপনি তো যে লোকটা চাপা পড়ছে বা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, তার সাথে আপনার চেনেনও না, জানানো না, কোনো ইন্টেনশনে কাজ করেন। ঠিক, প্রত্যেকটা ক্রাইমের একটা ইন্টেনশন থাকে, মেন্সরিয়া যাকে বলে। ফ্ল্যাগটা যদি উঠেও থাকে, এখানে বাংলাদেশকে খাটো করা বা করার কোন ইন্টেনশন কারো ছিল, আই ডোন্ট বিলিভ ইট। এটা আমার ব্যক্তিগত মত, যদিও আমি মামলার সাথে জড়িত হলে পরে এগুলো আমার বলার না। স্যার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম যে ওখানে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যারা মামলা বা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন প্রথম দিন, অর্থাৎ গত 26 নভেম্বর, তাদের প্রায় সকলের বিরুদ্ধেই বিস্ফোরক আইনে মামলা দিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা কেউ মামলায় অংশ নিতে পারছেন না। ফলে ঢাকা থেকে সুপ্রিম কোর্টের লয়ারদের ওখানে যেতে হচ্ছে। এর আগে রবীন্দ্র ঘোষ গিয়েছিলেন, আজকে আরেক দল আইনজীবী ওখানে গিয়েছেন। তো এই যে পরিস্থিতিটা, আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ করা, মানে একজনকে আইনি ন্যায়ের অধিকার এবং আইনের সুবিচার পাওয়ার যে অধিকার, যেটা তো রাষ্ট্রকেও নিশ্চিত করতে হয়, সে অপরাধীর ক্ষেত্রেও রাষ্ট্রের এই কর্তব্য থাকে যে তাকে এটা কর্তব্য করতে হবে। তো
আপনার কি মনে হয় যে বাংলাদেশ সরকারের এ বিষয়ে টেক আপ করা উচিত ছিল, যে চিন্ময় কৃষ্ণর হয়ে যাতে লয়াররা দাঁড়াতে পারে এবং তাদের বক্তব্য তুলে ধরতে পারেন? এটা রাষ্ট্রের শুধু কেন, রাষ্ট্রের তো 3টা অঙ্গ থাকে, তো বিচার অঙ্গন যে আমাদের কি অবস্থা এটা দিয়ে বুঝে নেন। আমি আর কোনো কমেন্ট করবো না, শুধু বলবো যে আমরা বিচার কার্যের, আমরাও তো পার্ট অফ দ্য জুডিশিয়ারি, বার এন্ড বেঞ্চ। আমরা বার হিসাবে বা লয়ার হিসাবে কতখানি সুবিধা বা অসুবিধার ভেতর আছে এটা থেকে বুঝে নেন। যেখানে আইন অকার্যকর, আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই লড়াই করতেছি। আরেকটি মানবাধিকার কেন করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। আইনের শাসন না থাকলে পরে যা হয় তাই হচ্ছে। স্যার আরেকটি বিষয় আপনার নজরে হয়তো আপনি জানেন, সেটা হচ্ছে যে ওখানে যে বার অ্যাসোসিয়েশন তারা একটা প্রস্তাব গ্রহণ করেছে, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন, যে চিন্ময় কৃষ্ণের হয়ে কোনো আইনজীবী যেন না দাঁড়ায়। এটা কি একটা আইনজীবী সংগঠন এই ধরনের কোনো সিদ্ধান্ত করতে পারে? কখনো পারে না। বাই ল অফ বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল, সেটার অনুযায়ী এটা পারে না। কারণ সেলফ ডিফেন্সের সুযোগ তাকে দিতেই হবে। হ্যাঁ, সে যদি খুনের আসামিও হয়, রাষ্ট্রদ্রোহিতার আসামি হয়, ষড়যন্ত্রকারী হয়, তারপরও তার সেলফ ডিফেন্সের সুযোগ দিতেই হবে ন্যায় বিচার স্বার্থে, ফর দ্য এন্ডস অফ জাস্টিস। স্যার, আপনার কি মনে হয় যে এখানে উনি সংখ্যালঘু বলে এখন যেটা বাংলাদেশে একটা অভিযোগ উঠেছে যে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন, বিশেষ করে হিন্দুদের ওপরে প্রসঙ্গটা বেশি করে আসছে, আপনার কি মনে হয় যে চিন্ময় কৃষ্ণর ক্ষেত্রে এই যে ভেদাভেদ যেটা তৈরি হয়েছে, বলা হচ্ছে যে হিন্দুদের বা সংখ্যালঘুদের ন্যায় বিচার বা এগুলোকে ডিনাই করা হচ্ছে, আপনার কি মনে হয় যে সেই জায়গা থেকে এই মামলাটাকে দেখা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে আটকে রাখা? আমি বলি বেসিক্যালি হিন্দু মুসলিম লড়াই না, এখানে কৃষ্ণ তাদের মধ্যে এগুলো তো ছিল গরিব কৃষকদের, যাদের মধ্যবিত্ত দেশ, সেই জমিগুলো দখল করে ধনীদের ভেতরে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এ নিয়ে তো কেউ কোনো কথা বলতেছে না। দে আর ভেরি মাচ উইক, অত্যন্ত উইক দেখে দুর্বলের জমি নিয়ে ধনীকে দিচ্ছে। এটা হলো যে দুর্বলের উপর সবলের অত্যাচার। এইটা কাদের ক্ষেত্রে বলছেন স্যার? এটা কাদের ক্ষেত্রে বলছেন, এই যে জমি কেড়ে নিয়ে সব দুর্বলদের জমি কেড়ে নিয়ে সবলদের দিচ্ছে? এই ঢাকা শহরের আশেপাশে যেসব পশ এরিয়া দেখেন, সব পশ এরিয়ায় রাজুক যেগুলো নিচ্ছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জমি নিয়ে সেটার প্লট হিসেবে বরাদ্দ করে দেয়, ভাগ করে দেয় জমি ধনীদের। হ্যাঁ, মেইনলি পাবেন আপনি আমলাদের, তারপরে বিজনেসম্যানদের, ব্ল্যাক মানি হোল্ডারদের, তাদের নামে পাবেন, এমপিদের নামে পাবেন, ইনফ্লুয়েন্সিয়াল লোকদের। কিন্তু অরিজিনালি মালিক ছিল কিন্তু কৃষক। স্যার, তার মানে আপনি বলছেন যে এখানে ধর্মীয় বিষয়টি আসছে না? আপনি কথাটা শুনেন। হ্যাঁ স্যার, বলুন। একটু বেসিক কনফ্লিক্ট হইতেছে শক্তিশালী আর দুর্বল। তো আমরা এটারে ভাগ করি, কখনো সে যদি খ্রিস্টান হয় তাহলে বলি যে খ্রিস্টান, কিন্তু সে যে দুর্বল এটা বলি না। চিন্ময় কৃষ্ণ দাসের জন্য যেটা হচ্ছে এর থেকেও চরম হচ্ছে কিন্তু হিল্ট রাখছে খাসিয়াদের অঞ্চলে, গারোদের বেলা, হাজংদের বেলা। হ্যাঁ, তো রাখাইনদের বেলা, তঞ্চিঙ্গাদের বেলা, বেদেদের বেলা, ওই তাদের বেলা তো আমরা বলি না। আমরা হিন্দু মুসলিম যেহেতু 46 এর ইন্ডিয়া পাকিস্তানের কনসেপশন, টু নেশনস থিওরিটা মাথায় সাবকনসিয়াসলি আর আনকনসিয়াসলি ঢুকে আছে। বেসিক্যালি ইটস এ কনফ্লিক্ট বিটুইন দ্য রিচ এন্ড দ্য পুয়ার পিপল। আমার ভিউতে কোথায় তো কোনো দুর্বলের জন্য কোনো নাই। ওখানে কি আপনি বলছেন যে হিন্দু কমিউনিটি আসলে আর্থিক বা সামাজিক এই সমস্ত দিক থেকেও তারা পশ্চাৎপদ বা দুর্বল? না, বাংলাদেশের সেকেন্ড স্ট্রংগেস্ট কিন্তু হিন্দু কমিউনিটি।
হ্যাঁ, এবং এখনো তারা ইকোনমিতে বড় একটা রোল প্লে করে। তো তারা যে উইক তা না, উইক না দেখেই তাদেরটা কিন্তু মাঝে মধ্যে নিউজ হয়। স্যার তাহলে চিন্ময় কৃষ্ণর ক্ষেত্রে মানে এতটা সরকার কঠোর অবস্থান নিচ্ছে কেন, সেটা আপনার কি মনে হয়? মানে রাষ্ট্রপক্ষ এত বিরোধিতা করছে তার জামিনের, মানে তিনি তো দাগী আসামি নন, তিনি তো একজন সাধু। না, একটা রিজন আছে যে এখন তো জামাত একটা ডমিনেটিং, জামাত ইসলামী তো একটা ডমিনেটিং ফ্যাক্টর, এ তো স্বীকার পাইতেই হবে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আচ্ছা, তো তারা মনে করে তো দু একজন উপদেষ্টাদের মধ্যে জাতির পিতার ছবি নামাই ফেলে বঙ্গভবনে গিয়ে, এটা কি তার জুরিসডিকশন নাকি, না সিদ্ধান্ত গেছে তো করতেছে, আমরা তো সেটা নিয়ে কথা বলতে পারি না। ঠিকই। আবার বলছে যে আমি মানি না জাতির পিতা। এই যে আউলফল কথাগুলো বলতেছে, ফ্রিডম ফাইটার, আমার তো বুক চিরে রক্ত বের।